প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাসদা লাহবিব দেখা করতে গেলে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকালে ইউর কমিশনার হাসদা লাহবিব বলেন, ইইউ এবছর বাংলাদেশের রোহিঙ্গা সংকট মোকাবেলা ও মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সংঘাতে আটকে পড়া মানুষের সহায়তায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের প্রতি তার সরকারের অব্যাহত সমর্থনের প্রত্যাশা পুনর্ব্যক্ত করে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। বহু বছর ধরে এটা চলমান, কিন্তু এর সমাধানের কোনো তারিখ নেই। লাহবিব ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জোর সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গিয়েও দেশকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, সারা বিশ্বে আস্থা অর্জন করতে পেরেছে এই সরকার। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে গঠিত জুলাই চার্টার অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ডক্টর ইউনূস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সহজ করে আনা সেই চেষ্টাটা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ৭ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্রনেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে। একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও। তিনি বের করে আনতে করেন নিয়মগুলো। প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার নেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির। এ সময় ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়, প্রধান উপদেষ্টা হিসেবে গত ৭ মাসে কতটা সফল হয়েছেন তিনি। জবাবে ডক্টর ইউনূস বলেন, দায়িত্ব নেওয়ার পর তার প্রথম চেষ্টা ছিল ধ্বংসস্তূপ থেকে দেশকে উঠিয়ে আনা। সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিক মতো কাজ করছে না। ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি। বর্তমান বাংলাদেশ আগের থেকে কতটুকু পরিবর্তিত হয়েছে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছে। এছাড়া দেশের মানুষেরও সরকারের উপর আস্থা রয়েছে। দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরে তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি করবো। দেশের আইন শৃঙ্খলা বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে এবং তারা সর্বাত্মক চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। যেসব সুপারিশে সব রাজনৈতিক দল একমত হবে, সেই সব বিষয় গঠিত জুলাই চার্টার অনুযায়ী পরবর্তী কার্যক্রম এবং নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা একেবারে প্রত্যেকটা সুপারিশ দেব, সুপারিশের সঙ্গে কথা থাকবে আপনার রাজনৈতিক দল এটাকেই সমর্থন করে, এটাতে রাজি আছেন। কোন সুপারিশে সবাই একমত হয়েছে, সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন। জুলাই চার্টার এর মতোই আমরা এখন চলবো, সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যেটা নির্বাচনের পরে রাজধানী কাকরাইল এলাকায় আঞ্জুমান মফিদুল ইসলামের নতুন ভবন আঞ্জুমান জিয়ার টাওয়ারের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিকেলে এক অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও আলী ইমাম মজুমদার। আঞ্জুমানে মফিদুলের সভাপতি মোফলে আর ওসমানী এবং সহসভাপতি গোলাম রহমান উপস্থিত ছিলেন। নতুন ভবন উদ্বোধন শেষে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন প্রধান উপদেষ্টা। এই সময় তিনি সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে সবার অংশগ্রহণের উপর জোর দেন। আরো যে সমস্ত কাজ আছে সেগুলোর দিকেও আমরা মনোযোগ দিতে পারি, যাতে আমরা আঞ্জুমানে মফিদুল ইসলামের মতো মনোযোগ দিলে বহু সমস্যার সমাধান আমরা নিজেরাই করে ফেলতে পারি। তারা কারোর জন্য অপেক্ষা করে নাই, দাতার জন্য অপেক্ষা করে নাই। দাতার অভাব হলে যে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাজ বন্ধ হয়ে যেত সেটা আমি মনে করি না। তারা যে উদ্দেশ্যে এসছে তারা কোনো দাতার জন্য অপেক্ষা করে নাই। দাতা হলে বেশি লাশ করবো, দাতা কম হলে আমরা কম লাশ করবো, আমার মনে হয় না আঞ্জুমানে মফিদুল ইসলাম সেইভাবে কাজ করে হিসাব করে যে আমাদের টাকা অনুসারে লাশ হবে, এরকম না। তারা তাদের যে নিজের আগ্রহ এবং দায়িত্ববোধ থেকে এটা করে, মানে আল্লাহর কাছে তারা এটার জন্য দান পাবেন। আমরা আজকে শুভকামনা করি, এটার অগ্রগতি কামনা করি। দ্বিতীয় রিপাবলিক বাস্তবায়ন করতে হলে জনগণের ভোটে নির্বাচনের মাধ্যমে সংসদে এসে তা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,
সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয়েছে কিনা তা দেশের মানুষ জানতে চায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে জনগণের মতামত নিয়ে দেশের স্বার্থে যে কোনো কাজ করা সম্ভব। জনগণের প্রত্যাশা বলছে এবং সেখানে তো কোনো সমস্যা আমরা দেখি না। বাট মূল কথা হচ্ছে আপনি নির্বাচনে যেয়ে জনগণের কাছে আপনি ম্যান্ডেট নিতে হবে। যেটাই আপনি ভাবছেন, ভাবতে কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যান্ডেট নিতে হবে জনগণের কাছে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিকের জানাজায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সংকটকালীন সময়ে শাহিদার মতো সাহসী নেতারা প্রেরণা জুগিয়েছে। দেশের নাগরিক যেভাবে বাঁচতে চায়, সেই বাঁচার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার, সেই প্রতিষ্ঠানগুলোর এখনো সেই কার্যক্রম শুরু হয়নি। আপনি বিচার বিভাগ বলুন, আইন শৃঙ্খলা বাহিনী বলুন, আপনি প্রশাসন বলুন, নির্বাচন কমিশন বলুন, আসন্ন নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। মানুষগুলো এদেশের জনগণ জানতে চায় সেই পরিবেশের দিকে যাচ্ছে কিনা। পরে তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শহীদদের নিয়ে জামায়াত কোনো রাজনীতি করবে না, অন্যরাও যেন না করে সে আহ্বান জানান তিনি। শহীদরা সবার পরিবারের সদস্য উল্লেখ করে সকলকে তাদের খোঁজ নেয়ার অনুরোধ জানান। শহীদরা অপমানিত হয় এমন কোনো কাজ না করার আহ্বান জানান সবার প্রতি। এবারের ঈদ হবে শহীদ পরিবারের সাথে বলে প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। রাজধানীর ইস্কাটনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত পঙ্গু ও শহীদ পরিবারের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব বলেন তিনি। আমরা যে শহীদ স্মরণিকাটা প্রকাশ করেছি, এটা আপনাদের সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে। আমরা বলেছিলাম যে আপনাদের কাছে স্মরণিকা পৌঁছে যাবে, পরপর কিছু জরুরি কাজ পড়ায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমরা চেষ্টা করব রমজান মাসের ভিতরেই আপনাদের সবার কাছে 10টা ভলিউমের মধ্যে যে ভলিউমে এই শহীদের নামটা আছে, অন্তত এই ভলিউমটা আপনাদের হাতে তুলে দেওয়ার। আর যদি আল্লাহ তৌফিক দেন তাহলে চেষ্টা করব 10টা ভলিউমই আপনাদের হাতে ক্রমান্বয়ে দিয়ে দেওয়ার। রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া হোটেলে লাগা আগুনে 4 জন নিহত হয়েছেন। নিহতদের 4 জনই পুরুষ। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা বলেন, বেলা 12টা 17 মিনিটে আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে 4টি ইউনিট প্রায় আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। হোটেল ভবনটি 6 তলা ছিল, কিন্তু আগুন লাগে 2 তলায়। আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের তল্লাশি দল হোটেলের ভেতরে 4 জনের মরদেহ পায়। সব মরদেহ পাওয়া যায় 6 তলায়। 6 তলার বাথরুমের ভেতরের 3টি সিঁড়ির গোড়ায় মরদেহ পাওয়া যায়। সিঁড়ির দরজার তালা মারা ছিল, ফলে অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টে তাদের মৃত্যু হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ায় সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। দুপুরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। গত 6 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘটরত নন-এমপিও শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দুপুরে দলের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ধর্মঘটরত শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করতে যান।
এ সময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নায়েবে আমির দ্রুত এই সংকট সমাধানের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে কোনো দাবি উচ্চারণ করে এবং সেটা আদায়ের জন্য চেষ্টা করে, সেই দাবি বাস্তবায়িত হয়ে থাকে, এটাই ইতিহাসের বৈশিষ্ট্য বলে আমরা দেখেছি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এই সময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দুদককে ব্যবহার করেছিল আওয়ামী লীগ। এর আগে গত 23 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। গত 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বীর চেয়ারপারসন বেগম খালেদার বিরুদ্ধে শেখ হাসিনার সময় অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় একটা মিথ্যা মামলায়, যার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নামে অভিহিত, সেই ট্রাস্ট মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল। মহামান্য হাইকোর্ট সেমনে তাকে খালাস দিয়েছেন। পতিত স্বৈরাচার ক্ষমতা আসার 1 বছরের মাথায় তাকে একটি নোটিশ করলেন তার অবৈধ সম্পদ বিবরণী দাখিল করার জন্য। আপনারা জানেন যে দুদকের মামলার ফরমেশনটা হচ্ছে যে কোনো মামলা এফআইআর লঞ্চ করার পূর্বে একটি অনুসন্ধান হয়, তদন্ত হয়। এই মামলায় একজন তদন্তকারী কর্মকর্তা দুদক নিয়োগ করলো, তিনি তদন্ত করলেন। তদন্তে তার কোনো অবৈধ সম্পদ অর্জনের কোনো ডকুমেন্ট পাওয়া গেল না। এবারে মাই টিভি বিশেষ। রাজধানীর সড়ক ও ফুটপাত দখল এবং রাস্তার উপর অবৈধ পার্কিংয়ের কারণে যানজট তীব্র আকার ধারণ করছে। যানজটের কারণে একই পথ রিকশায় কিংবা বাসে বসে 30 মিনিটের পথ পৌঁছাতে সময় লাগছে 3 গুণেরও বেশি। এমনিতেই সুষ্ঠু পরিকল্পনার অভাবসহ নানা কারণে যানজট নগরবাসীর কাছে এখন চির অভিশাপ। তার উপর রাস্তা দখল করে অবৈধভাবে পার্ক করা হচ্ছে সরকারি, ব্যক্তিগত কিংবা বেসরকারি গাড়ি। মনোয়ার হোসেনের ক্যামেরায় আবু সাইদপুর বিশেষ রিপোর্ট। রাজধানী ঢাকার যানজট শুধু এই মহানগরীর নয়, সারা দেশের মানুষের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন নগরবাসীর পাশাপাশি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কাজে কয়েক লাখ মানুষ বিভিন্ন জরুরি কাজে রাজধানীতে এসে যানজটের শিকার হন। যানজট নিরসনে একের পর এক ফ্লাইওভার নির্মাণ করা হলেও পরিস্থিতি ইতিবাচক উন্নতি ঘটেনি সড়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে। রাজধানীর যেখানে সেখানে গাড়ি পার্কিং চলার পথকে সংকুচিত করে ফেলছে এবং তা যানজটের অন্যতম কারণ বলে বিবেচিত। পরিকল্পিত পার্কিং ব্যবস্থা গড়ে না ওঠায় ব্যস্ত সময়েও রাস্তা দখল করে গাড়ি পার্কিংয়ের ঘটনা ঘটছে অহরহ, আর এতে নগরীতে অসহনীয় যানজট আরও তীব্রতর হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকার আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোর পার্কিং সুবিধা বাণিজ্যিক কাজে ব্যবহার করায় রাস্তায় হয়ে উঠেছে গাড়ি রাখার অন্যতম জায়গা। ফলে রাজধানীর রাজপথে পার্কিং নৈরাজ্য অনিবার্য হয়ে উঠেছে। রাজধানীতে অন্তত 20,000 বহুতল ভবনে পার্কিং সুবিধা নেই। ফ্ল্যাট অনুপাতে পর্যাপ্ত পার্কিং সুবিধা নেই আরও লক্ষাধিক বহুতল ভবনেও। বহুতল ভবনগুলোর কার্যকর পার্কিং সুবিধা না থাকায় গাড়ি বাধ্য হয়ে রাখতে হচ্ছে রাস্তার পাশে। একটা রিক্সা এদিকে আরেকটা গাড়ি এদিকে, একটা গাড়ি বার করে তখন আটকে থাকে মানুষে। গাড়ি তো এখানে রাখা অপরাধ। এটা জানি, গ্যাপ পাইলাম তাই রাখলাম। আগে থেকে দেখি সরকারি গাড়ি অনেকে রাস্তা দুই পাশে বুক করে রাখছে। কেন তারা এভাবে গাড়ি পার্কিং করে রেখেছেন, এবার সেই উত্তর জানতে চাই আমরা। আমাদের তো মনে করেন যেখানে পার্কিং করতে বলে সেখানেই আমরা করি, করে সারার নাই না চলে যায়। আমাদের তো রোডে ঘাটে থাকতো। এটা অফিসে বলেন, আমার বলে লাভ নাই। এটা অফিস দেখবে। কোন অফিস? এলজিডির সমস্যা সব অফিসে তো আছে। এটা পরিচালক নিজেই করছে, এটা আমি করছি। অন্য কথা বলেন, এই সমস্ত নিয়ে আমাদের কাছে কথা বলবেন কেন? আমরা কি এগুলার গাড়িগুলো এলজিডি গাড়ি তো থাকবে এখানে, গভর্নমেন্টের গাড়ি। সমাজসেবা অধিদপ্তরের সামনে এভাবে নো পার্কিং জোন করে রাখা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই রাস্তা কার? আর কার নির্দেশে বা এভাবে পার্কিং এর জায়গা দখল করে রাস্তা সংকুচিত করে রাখা হয়েছে? এটি আসলে দেখবে কে? এবং যাদেরকে আসলে দায়ভার করা হচ্ছে তারা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর দায়ভার চাপাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? রাস্তায় দোকান বসে কে? না স্যার, বলে নাকি স্যার? তাহলে বসেছেন কেন? স্যার আমরা আবার একটু নিয়ে যাবো একটু পরে। হ্যাঁ স্যার, নিয়ে যাবো স্যার। এই যে আপনার যেখানে গাড়িটা সময় নাই ভাই, আমার সময়। হ্যাঁ
কেন রাখেন গাড়িগুলো ওখানে? নিয়ম কি আছে? আর এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে আঙ্গুল তুলছেন বুয়েটের এই পরিবহন বিশেষজ্ঞ। তুলে ধরেন আইন প্রণেতাদের আইন প্রয়োগ নিয়ে নানা সন্দিহান। পলিসি তৈরি করার আগে নিজেদের মধ্যে যে কালচারের যে পরিবর্তন, সেই কালচারের পরিবর্তন নিয়ে কিন্তু তারা ভাবছেন না। মাইন্ডসেটের যে পরিবর্তন, সেটা নিয়ে তারা ভাবছেন না। কারণ সরকারি রাস্তায় সরকারি যারা কর্মবৃন্দ আছেন, তারাই যদি আসলে রাস্তা দখল করে পার্কিং করে রাখে, তাহলে কি নজির তৈরি করছে, কি দৃষ্টান্ত তৈরি করছে, এটা কিন্তু বড় প্রশ্ন। অবশ্যই তপু, মাই টিভি, ঢাকা। রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসএআইডির $29 মিলিয়ন প্রকল্প বাংলাদেশের 2 ব্যক্তির মালিকানাধীন সংস্থাকে দেওয়ার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এটি সত্য নয় বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুসন্ধানে উঠে এসেছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশে ইউএসএআইডির অর্থায়নে $29 মিলিয়ন প্রকল্প স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ SPL ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্পটি নিয়ে কিছু তথ্য দিয়েছেন, যা নিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসন্ধান করেছে। রোহিঙ্গা ইস্যুতে €68 মিলিয়ন সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে EU সমতা, প্রস্তুতি এবং সংকট ব্যবস্থাপনা সংক্রান্ত কমিশনার হাফজা লাহবিব একথা জানান। তিনি জানান, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সেমিনারের যে উদ্যোগ নিয়েছেন, EU সেই উদ্যোগকে স্বাগত জানায়। হাফজা লাহবিব বলেন, ইউরোপীয় ইউনিয়নের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার। সুশাসন, গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সমর্থন এবং আগামী দিনেও ইউর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। As Commissioner in charge of humanitarian assistance, I also want to reiterate our commitment as a major donor of humanitarian aid. Today, I'm pleased to announce a new aid package worth over €68 million in humanitarian aid. This package will support the Rohingya refugees in Bangladesh as well as in the broader region. বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 রাখা হয়েছে। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 BS1 এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 BS1 করার প্রস্তাব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনুমোদন করেছেন। এমত অবস্থায় এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল। সোয়েটারের পিস রেট বৃদ্ধি, ছুটির টাকা সমন্বয়, মতো পাওনা সহ নানা দাবিতে প্রায় 2 ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের পর প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, পিস রেট বৃদ্ধি, ছুটির টাকা সময় মতো পাওয়া ও শ্রমিকদের সাথে মালিকপক্ষের খারাপ ব্যবহারের প্রতিবাদে সকাল 10টায় ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকা অবরোধ করে রাখেন। নামা গেন্ডা এলাকায় ডায়নামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার প্রায় 3000 শ্রমিক। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে এই ঘটনায় পাশের একটি তৈরি পোশাক কারখানা অনলিমা টেক্সটাইল কারখানায় ভাঙচুর চালানোর অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। গাজীপুরের ভোগড়াতে প্যানোরামা অ্যাপারেন্স কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে কারখানার একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এই সময় শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় 1.5 ঘন্টা অবরোধ করে রাখে। সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় এসে কাজ বন্ধ করে মহাসড়কের পাশে অবস্থান নেয়। এই সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার একটি মিনি ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার AKM জহিরুল ইসলাম জানান, শ্রমিক অসন্তোষের জেরে আশপাশের কয়েকটি কারখানা আজকে ছুটি ঘোষণা করা হয়েছে। গেটের বাহিরেও কিছু উচ্ছৃঙ্খল লোকজন ছিল, তাদের সাথে যোগ দিয়ে কিছু একটি মোটর সাইকেল এবং কিছু গাড়ি পুড়িয়ে দেয়। শুরুতেই প্রবাসের খবর। যে এতিমদের হক ও তাদের সম্পদ মেরে খায় সে যেন জাহান্নামের আগুন খেল বলে মন্তব্য করেছেন ইসলামী স্কলার শাইখ ডক্টর মিজানুর রহমান আজহারি। গত 2 মার্চ সন্ধ্যায় পয়লা রমজান উপলক্ষে বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়া কর্তৃক আয়োজিত রমাদান অ্যান্ড কোরআনিক রিফ্লেকশন ইসলামিক কনফারেন্সে
প্রধান অতিথির বয়ানে ডক্টর বেজার রহমান আজহারি এ মন্তব্য করেছেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল কোরাস হোটেলে কুয়ালালামপুর অ্যান্ড গ্র্যান্ড বলরুমে এই ইসলামী কনফারেন্স হয়েছে। বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোরাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সঞ্চালনা করেন জুবাইর রহমান। আলোচনা শেষে প্রবাসী সমগ্র মুসলিম উম্মার কল্যাণে বিশেষ মোনাজাত করে সকল প্রবাসীর সাথে ইফতার করা হয়। সৌদি আরবে প্রবাসী গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, দূতাবাসের সভাকক্ষে এই মতবিনিময় সভায় সৌদি আরবের আইন মেনে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সুখ দুঃখ, দূতাবাসের বিভিন্ন ধরনের সমস্যা ও সম্ভাবনাগুলো বস্তুনিষ্ঠভাবে স্বচ্ছতার ভিত্তিতে তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান রাষ্ট্রদূত। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন এস.এম. নাজমুল হক, মিনিস্টার ও কাউন্সিলর ব্যারিস্টার মোশাররফ হোসেন, প্রেস উইংয়ের সচিব মোহাম্মদ আসাদুজ্জামান খান। গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান মোহাম্মদ ফারুক আহমেদ চান, আরটিভি রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন ব্লিটন, মোহনা টিভি সৌদি আরব প্রতিনিধি নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়, এশিয়ান টিভি রিয়াদ প্রতিনিধি আব্দুল আল মামুন, নবযুগ সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বর্ণ টিভি পরিচালক ফকির আল আমিন সহ ইলেকট্রনিক ও প্রিন্ট এবং অনলাইন পোর্টালে কর্মরত গণমাধ্যম কর্মীরা। সংবাদ শেষ করব অস্কারের খবর দিয়ে। বিশ্বের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় পুরস্কার অস্কার 2025 অনুষ্ঠিত হয়েছে। ডলবি থিয়েটার লস অ্যাঞ্জেলেসে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়ান ব্রডি, আর সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন মিকি ম্যাডিসন। সেরা সিনেমা অ্যানোরা, সেরা অভিযোজিত চিত্রনাট্যের অস্কার পুরস্কার জিতেছে কনক্লেভ। সেরা মৌলিক চিত্রনাট্যের জন্য অ্যানোরা ছবির জন্য পুরস্কৃত হয়েছেন সিয়ান বেকার। নাজমার রিপোর্ট। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডবলি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে অস্কারের 97তম আসর। বিশ্বনন্দিত তারকাবহুল এই আসরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একাধিক চলচ্চিত্র। অ্যামিলিয়া প্যারেজ, আনোরা, এ রিয়েল পেইন ও ব্রুটালিস্ট সহ বেশ কয়েকটি সিনেমা মনোনয়ন পেয়েছে। এর মধ্যে সর্বাধিক 13টি মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে অ্যামিলিয়া প্যারেজ। সেই সাথে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের তালিকায় প্রথমেই জায়গা করে নেন ব্রাজিলের আই এম স্টিল হেয়ার। তারপরেই তালিকায় রয়েছে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি ও লাটভিয়ার 4টি চলচ্চিত্র। 97তম আসরে প্রথম পুরস্কার ওঠে আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিনির হাতে, যিনি এ রিয়েল পেইন চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি লাভ করেন। একই বিভাগে পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে নেন অ্যামিলিয়া প্যারেজ চলচ্চিত্রের জন্য জো সালদানা। তবে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন 25 বছর বয়সী তারকা মাইকি ম্যাডিসন, এবং দ্য ব্রুটালিস্টে অভিনয়ের জন্য অ্যান্ড্রিয়েট বডি তার দ্বিতীয় অস্কার জিতেছেন। এদিকে সেরা কস্টিউম ডিজাইনারের সম্মাননা অর্জন করেছেন পল টাজেওয়েল। সেরা চিত্রনাট্যকার হিসেবে দ্বিতীয়বারের মতো অস্কার জেতেন শন বেকার, যিনি আনোরা চলচ্চিত্রের জন্য এই স্বীকৃতি লাভ করেন। এবারের আসরে সবচেয়ে বড় চমক ছিল সেরা প্রামাণ্যচিত্র বিভাগে, যার পুরস্কার হাতে ওঠে ইসরায়েলি সাংবাদিক জুবাল আব্রাহাম ও ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রার হাতে, যেখানে নির্মাতা বাসেল আদ্রার নো আদার ল্যান্ড প্রামাণ্যচিত্রের মাধ্যমে তার জন্মস্থান পশ্চিম তীরে মাসাহাফের ইয়াত্তায় ইসরায়েলি বর্বরতার চিত্র তুলে ধরেছে। এদিকে সেরা প্রযোজকের পুরস্কার ঘরে তোলেন নাথান ক্রাউনি ও লি স্যান্ডেলস উইকট, আর সেরা ভিজুয়াল ইফেক্টের জন্য পুরস্কৃত হন ডেনিস ভিলেনিউভ। অ্যামিলিয়া প্যারেজ চলচ্চিত্রের জনপ্রিয় গান এলমালের জন্য ক্লেমেট ডুইক, ক্ল্যামিক ও জ্যাক আর্ডিয়ার্ট অস্কার অর্জন করেন। পুরো আয়োজনে প্রতিযোগিতায় থাকা চলচ্চিত্রগুলোর প্রশংসা যেমন ছিল, তেমনি বিজয়ীদের উজ্জ্বল উপস্থিতি মুগ্ধ করেছে চলচ্চিত্রপ্রেমীদের। সেই সাথে 98তম আসরের স্বপ্ন ছিল সবার চোখে মুখে। নাজমা, মাই টিভি।